এই যুদ্ধের ফলে এই ইরানের সাথে এই তাদের পরাজয়, ট্রাম্পের এইসব পাগলামি দেখা, গ্রিনল্যান্ডে সে ন্যাটোকে খেপাইছে, আপনার মিডল ইস্টে সে সবাইকে খেপাইছে, ল্যাটিন আমেরিকায় সে ভেনেজুয়েলায় ওই কিডন্যাপিং করে সবাইকে খেপাইছে। সারা পৃথিবী যদি খেপে যায় তাহলে কিন্তু একটা লোকের পক্ষে রাষ্ট্র চালানো সম্ভব হয় না। তার কর্মকাণ্ডে কিন্তু তারা খুবই নাখোশ। আমেরিকার যে ইকোনমি, আমেরিকার যে ডলারের যে স্ট্রেংথ, সেটা ছিল মিডল ইস্টের পেট্রোলিয়াম বেসড, কিন্তু পেট্রোলিয়াম কিনতে হবে বাধ্য ছিল সারা পৃথিবীর লোকজন এই এই ডলার সংগ্রহ করার জন্য। তো সেটার ধস নামবে ইরানের এই সব কর্মকাণ্ডে। ইরানের অ্যাপারেন্ট ভিক্টরি হলেও যে এইসব কান্ট্রিতে, দুবাই বলেন, বাহরাইন, বাহরাইন কথা ভিন্ন, সেখানে শিয়া আছে, আপনার কুয়েত, কাতার, এইসব জায়গায় যে আহ, গণতন্ত্রের সুবাতাস বইতে থাকবে তা কিন্তু না, তা হুম, কিন্তু না। কারণ ইরান নিজেই কিন্তু পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতি না, এটা একটা থিওক্রাসি। এই মিডল ইস্টে আহ, বলা যায় যে দুইটা থিওক্রেসি আছে, একটা হচ্ছে ইসরায়েল, কঠিন থিওক্রেসি, আর একটা আছে শিয়া ভিত্তিক, ধর্মভিত্তিক থিওক্রেসি ইরান। তো এখন যা কিছুই হোক, যুদ্ধ তো চিরকাল চলতে পারে না, সকল যুদ্ধই শেষ পর্যন্ত একটা এন্ড হয়। এন্ডটা যেটা আমেরিকা আশা করছিল সেটা হবে না, সেটা বোঝা গেছে অলরেডি, আপনাদের থার্ড উইকে পড়ে গেছে। এটা হয়তো আরো 2-1 সপ্তাহ যাবে। একটা ওয়াইল্ড শক অলরেডি পেয়ে গেছে সারা পৃথিবী। এখন যে আমেরিকার যে ইকোনমি, আমেরিকার যে ডলারের যে স্ট্রেংথ, সেটা ছিল মিডল ইস্টের পেট্রোলিয়াম বেসড, কিন্তু পেট্রোলিয়াম কিনতে হবে বাধ্য ছিল সারা পৃথিবীর লোকজন এই এই ডলার সংগ্রহ করার জন্য। তো সেটার ধস নামবে, এটা বোঝা যাচ্ছে। এটা সেটা ধস নামবে। আর একটা বিষয় হচ্ছে যে আমেরিকার যে ডমিনেন্স সারা পৃথিবীতে, যে ডমিনেন্স, ইনভিনসিবিলিটি, সেটা চির খেয়ে গেছে। এটা ট্রাম্প সাহেব, উনি এই ভেনেজুয়েলায় মাদুরাকে কায়দা করে ধরে নিয়ে আসছে, ভাবছে যে সবাই বুঝি মাদুরা। আর সেটা তো না। এখানে ইরানের হচ্ছে যে তাদের যে জাতীয়তা বোধ, 5,000 বছরের জাতীয়তা বোধ, তারা একটা প্রাউড নেশন। তাদেরকে সহজে সহজে কিছু খুন খারাপি করে, কিছু নেতাকে মেরে এগুলি করা সম্ভব হয় না। আপনার যে ইরানের যে ছিল, বশিরের হেড ছিল কাশেমি, তাকে মেরে দিল তো ইসরায়েল। কিন্তু কি হয়েছে? কিন্তু তাতে তো তারা বরং আরো স্ট্রং হয় এইসব হত্যাকাণ্ডের ফলে। তা আমি যেটা দেখি যে নতুন এক মিডল ইস্টের হবে, মানে এমার্জেন্স হচ্ছে, সেটা আমেরিকান ইনফ্লুয়েন্সের বাইরে চলে যাবে। আমেরিকার যে ঘাঁটিগুলি ধ্বংস হয়ে গেছে, সে ঘাঁটি ওরা করতে দিবে কিনা সন্দেহ আছে। আহ, কুয়েত করতে দিবে কিনা, কাতার করতে দিবে কিনা, সৌদি আরব না দিয়ে হয়তো উপায় নাই, কারণ তাদের বিরাট এস্টাবলিশমেন্ট। এটাও একটা আমেরিকার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। আমেরিকা এখন কোন দিকে যাবে? কিউবার দিকে ধরবে, না এইদিকে ধরবে, না ওদিকে ধরবে? ট্রাম্প সাহেব যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে, আনলেস হি ইজ ইমপিচড অর হি ডাইস, হোপফুলি এর যে কোনো একটা যদি হয়, তাহলে আপনার আমেরিকা কিছুটা শান্তি পাবে। তাছাড়া এই যুদ্ধের ফলে এই ইরানের সাথে এই তাদের পরাজয়, আমি এক পরাজয় বলি, আমি দীর্ঘ দেখতে পাই যে ইটস গোয়িং টু এন্ড ইন ডিফিট ফর আমেরিকা। তাহলে তাদের মিড টার্মের যে ইলেকশন, সেই ইলেকশনের উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে। সেখানে তারা সিনেট এবং এমনকি হাউস, বোথ, সব দুই জায়গায় কিন্তু তাদের মেজরিটি হারাইতে পারে, এই সম্ভাবনা আছে। কারণ রিপাবলিকানদের ভিতরেও কিন্তু এই ট্রাম্পের এইসব কর্মকাণ্ড নিয়ে কিন্তু সমালোচনা আছে। অনেকে তো চলে গেছে, যেমন জর্জিয়ার মার্জারি গ্রিন, সি লেফট ট্রাম্পের এইসব পাগলামি দেখা। গ্রিনল্যান্ডে সে ন্যাটোকে খেপাইছে, আপনার মিডল ইস্টে সে সবাইকে খেপাইছে, ল্যাটিন আমেরিকায় সে ভেনেজুয়েলায় ওই কিডন্যাপিং করে সবাইকে খেপাইছে। সারা পৃথিবী যদি খেপে যায় তাহলে কিন্তু একটা লোকের পক্ষে রাষ্ট্র চালানো সম্ভব হয় না। কিন্তু আমেরিকার যে ডিসিপ্লিন আছে, সেনাবাহিনী লয়াল থাকে প্রেসিডেন্টের প্রতি, নো ম্যাটার হোয়াট, এইটা এটাকে সে ইউটিলাইজ করতেছে। কিন্তু এটাও শোনা যায় যে সেনাবাহিনীর ভিতরেও কিন্তু টপ এশিয়ানের ভিতরে কিন্তু কিছুটা আছে, গুঞ্জন আছে। স্পেশালি তারা যে
সেক্রেটারি অফ হেগেসপেথ, এই মেজর একজন আহ, খুব সম্ভব সুপারসিডেড মেজর, চাকরি ছেড়ে দিতে হয়েছে। তার কর্মকাণ্ডে কিন্তু তারা খুবই নাখোশ, এবং তাকে হঠাৎ হঠাৎ অনেক লোককে চাকরিচ্যুত করে ফেলে। যে এর আগের যে চেয়ারম্যান ছিলেন, আপনার চিফ অফ স্টাফ ছিল একজন কালার, একজন আপনার আমেরিকান, আফ্রিকান আমেরিকান, তাকে উইদাউট এনি কজ তাকে সরাই দেওয়া হয়েছে। তাকে সরাই দিচ্ছে, তারা মাইনে নিতে বাধ্য। কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের ফলে এক ধরনের অসন্তোষের সৃষ্টি হচ্ছে সারা দেশব্যাপী, আমেরিকা ব্যাপী। এটার একটা এন্ড ওইভাবেই হবে যে ইরান তার যে নিউক্লিয়ার প্রোগ্রাম ইনট্যাক্ট রাখতে পারবে, সে আমেরিকার পেট্রো ডলারের যে ডমিনেন্স সেটাকে ক্র্যাক করতে পারছে এবং আরো করতে পারবে। এইসব হলে পরে যে মিডল ইস্টে একটা ভারসাম্য আসতে পারে। ইসরায়েল কিন্তু তার ইসে বুঝে যাবে যে হোয়াট হাউ হাউ হি শুড বিহেভ। ইসরায়েল যে এই যে মানে তার যে একটা অ্যাডভেঞ্চারিজম, যে আমেরিকার সৈন্য আছে, আমেরিকা তার সেনাবাহিনী বলতে গেলে, যে বলেই তো আই উইল ফাইট আনটিল মাই লাস্ট আমেরিকান সোলজার, এই ধরনের কথা তারা বলে। সুতরাং ইসরায়েল হয়তো রিস্ট্রেইন হবে, এক ধরনের শান্তি চলে আসতে পারে। এবং আমি যদিও নিউক্লিয়ার বম্বের প্রপোনেন্ট না, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে আহ, ইরান যেন নিউক্লিয়ার পাওয়ার হয়। নিউক্লিয়ার পাওয়ার হইলে আপনার এখানে একটা ব্যালেন্সের সৃষ্টি হবে মিডল ইস্টে। যেমন পাকিস্তান ভারতে, আপনি দেখেন গত 50 বছর ধরে একটা ওয়ার হয় নাই ফুল স্কেল পাকিস্তানের সাথে ভারতের, কিন্তু তার আগে 23 বছরে 3টা ওয়ার হয়েছে, অনেক লোক মারা গেছে। নিউক্লিয়ার একটা ব্যালেন্স চলে আসে। তো ইরানের নিউক্লিয়ার শক্তি হওয়ার মাধ্যমে মিডল ইস্টে যে ব্যালেন্সটা আসবে, ওই ব্যালেন্সটা হয়তো বহুদিন পর্যন্ত, আমরা হয়তো আমাদের লাইফ টাইম পর্যন্ত দেখবো যে এটা ওইভাবেই আছে। জি এটি আমার ধারণা। জি, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যদি ভালো লাগে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমার জি, একটু- ডক্টর তাজ হাসমি কিছু একটা বলতে যাচ্ছেন, প্লিজ। জি, আমাকে একটু ফ্লোর দাও, দেন লাস্টে কনক্লুডিং ইট আমি একটু বলি। আচ্ছা। না, আপনি বলেছেন প্রথম দিকে, বলেছেন দ্বিতীয়টা, আমি যে কিছু বলতে চাই। একটা পয়েন্ট হ্যাঁ, ছিল, জি যেটা জি হতে পারে, এই যে আমি এই আলোচনার সূত্র ধরেই বলছি, রিফর্ম, রিভোল্টস অ্যান্ড রেভলিউশন, তিনটা অপশন। এখন আরব দেশগুলো মনে করেন যে 5টা-6টা গালফ দেশ, ওমান এবং সৌদি আরব সহ 7টা, তাদের ভিতরে রিফর্মস করতেই হবে। প্রেশার আসবে যে আমেরিকাকে বাদ দাও, ইরানের সঙ্গে তোমরা এই যুদ্ধ অযথা একটা কনফ্রন্টেশন না করে আন্ডারস্ট্যান্ডিং এ আসো।